সো এখানে দেখো আমার এই যে এভারেজে তোমাদের মার্ক আসছে এই এক্সাম ওয়ানে, এলিট ব্যাচ এক্সাম ওয়ানে এভারেজ মার্ক আসছে 60+, 61.85, মানে 62। সেটা ভালো, কারণ এটা ফার্স্ট এক্সাম হিসেবে তোমাদের এভারেজ মার্কটা ভালো, তার মানে তোমরা সবাই পড়ছো। আর এর মধ্যে কয়েকজন খুব ভালো করছে, এই যে দেখো একদম পিক, ঠিক আছে, তারা খুব উপর লেভেলে আসছে, মার্ক অনেক ভালো আসছে। আবার যদি আমরা একটু দেখি যে প্রত্যেকের রেজাল্ট, যেমন শুরুতেই পরীক্ষা দিচ্ছে হচ্ছে গিয়ে মেজবাউর রহমান, ঠিক আছে, তোমার মার্ক আসছে 63। তুমি তো নতুন জয়েন করছো, তো সেই হিসাবে ভালো মার্ক, ওকে। জেরিন খুব কম, তোমাকে আরো পড়তে হবে। সিনথিয়া যদিও একদম আমাদের প্রথম যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেই ফেব্রুয়ারি বা মার্চের দিকে, ওই ব্যাচ থেকে কন্টিনিউ করতেছে আই গেস, ও কিন্তু ভালো মার্ক পাইছে, 91 পাইছে, এটা স্বাভাবিক। তারপর সুমাইয়া সারা, ও পাইছে 84। এরপরে সবাই এভারেজে, লামিয়া 72, টু এরকম একটা মার্ক পাইছে। এই যে এখানে দেখো এই মার্কটা, এটা কিন্তু হিউজ, লাইক 99 আউট অফ 100। তার মানে ওর সবগুলো এমসিকিউ কারেক্ট হয়েছে, তার মধ্যে শুধু একটা এমসিকিউ যেটা হচ্ছে ভুল দেখায়, সেটা তোমাদের যে নেম সাবমিট করতে হয়, প্রত্যেকের নামটা সাবমিট করতে হয় ওইটা। তার মানে ওর সবগুলোই হয়েছে অ্যাকচুয়ালি। আর 90-এর উপরে আছে এখানে এই যে সাইফুর রহমান, ও কিন্তু নতুন জয়েন করছে, খুব রিসেন্ট। আর নতুন ব্যাচ লঞ্চ করার খুব রিসেন্ট জয়েন করছে, তাতে করে ও কিন্তু খুব ভালো মার্ক পাইছে, 90 পাইছে। আর এই লিঙ্ক কিন্তু শুধু একবারই অ্যাক্সেসিবল, অর্থাৎ একবার তুমি পরীক্ষা দেওয়ার পর আবার রিপিট দিতে পারতেছো না, দ্যাট মিনস ও একবারই পরীক্ষা দিছে, তাতে করে ও 90 পাইছে, ও কিন্তু ভালো এফোর্ট দিছে। এই যে মাহারুন আক্তার বিথি, ও আই গেস নতুন স্টুডেন্টই, যতটুকু মনে পড়ে। তাসনিম মিম ভালো করছে 92, বাট আই এম নট শিওর যে ও আমার আগের প্রথম ব্যাচের স্টুডেন্ট কিনা। আচ্ছা, যাই হোক, এভারেজে কিন্তু তোমাদের মার্ক ভালো। আর তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই কোশ্চেন পেপারের মধ্যে, যেখানে তোমার আমি প্রিভিয়াস ব্যাচ গুলাতে, আমার গত বছরের সেশনে যে ব্যাচ ছিল সেই ব্যাচে কিন্তু আমি 200 করে পরীক্ষা নিচ্ছি, কিন্তু এখন তোমাদেরকে আমি 100 করে নিচ্ছি, তার মানে তোমরা পরীক্ষা সবাই অ্যাটেন্ড করবা, পরীক্ষা মিস দিবা না। আগের ব্যাচে হয়তো কি 200 করে যখন নিতাম তখন ওরা বলতো যে ভাইয়া অনেক বেশি কোশ্চেন থাকতেছে, একটু কম কম দেন। তো এই জন্য ভাবলাম যে তোমাদেরকে আমি 100 করেই দিই। আর যেহেতু এই ব্যাচে তোমাদেরকে আমি পরীক্ষা অনেক বেশি নিব, তাতে করে আদার্স যে কোশ্চেন গুলো আছে সেগুলো কোনো না কোনো এক্সামের মধ্যে ইনক্লুড করা হবে। আর আরেকটা বিষয় যেটা, যে এই 100 মার্কের মধ্যে এভারেজে যদি তুমি 80 আপ করতে পারো, দ্যাট মিনস তোমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো। আর যারা 90 ক্রস করবা তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা তো সেরা, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা 80 আপ করবা, তোমাদেরকে বলবো যে তোমরা ভালো করতেছো, আর এইভাবে কন্টিনিউ করো, তোমার চান্স কেউ আটকাতে পারবে না, ইনশাল্লাহ ভালো করবা, টপ করবা, এটা আমি বলতে পারি। অ্যান্ড যাদের 80 থেকে কম আসবে, ধরো বিলো 70, তাদেরকে বলবো যে তোমাদের একটু একটু অরিড হইতে হবে, নিজেদের প্রিপারেশন, নিজেদের পড়াশোনা নিয়ে একটু চিন্তিত হইতে হবে, তোমাদেরকে আরেকটু ইফোর্ট দিতে হবে, আদারওয়াইজ প্রবলেম। কেননা এখানে তুমি 80% মার্ক ক্যারি করা, দ্যাট মিনস তোমাকে আমি যা যা পড়াইছি সেই পড়াগুলো তুমি বুঝছো, তুমি পারতেছো, এবং এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে বা আসতেছে। লাস্ট ট্রেন্ড দেখো, আমি যে কোশ্চেন তোমাকে এখানে দিচ্ছি একটু পরে তো সলভ দিব, এই কোশ্চেনগুলোই পরীক্ষাতে আসে, জেইউ বলো, বিউপি বলো, আর ইউসিউ, সব জায়গাতেই। সো এগুলো যদি তুমি পারো, দ্যাট মিনস তোমার পড়া হয়েছে, তুমি ক্লাসগুলো বুঝছো, তুমি রেফারেন্স ফলো করছো, তুমি এক্সট্রা স্টাডি করছো, দ্যাট মিনস তুমি ভালো করছো। আর এখানে কম আসা মানে কি, তুমি সেটা ঠিকঠাক ভাবে কমপ্লিট করো নাই, তোমার টাস্ক তুমি ফুলফিল করো নাই। সো এটা তো টুডে টুমোরো তুমি এটা রেজাল্ট পাবা। তো এই জন্যই যারা ভালো করবা তাদের রেজাল্ট আসবে কি, যে তারা জাহাঙ্গীরনগরে চান্স পাচ্ছ, তুমি জাবিয়ান হইতেছ, তুমি বিউপিয়ান হইতেছ, ঠিক আছে। তো এই জিনিসগুলো আর কি। এখন দেখো আমাদের সলভ ক্লাসটা আমরা শুরু করি। যাদের স্ক্রিন এটা ছোট দেখাচ্ছে তোমরা স্ক্রিন জুম জুম করে নাও, মানে একটু বড় করলে হয়ে যাবে, তখন দেখতে পারবা। ফার্স্টে কোশ্চেন ছিল বাংলা লিটারেচার থেকে, বাংলা সাহিত্য থেকে, যে বাংলা সাহিত্যে যে তিনটি ভাগে বিভক্ত যুগ বিভাগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেখানে প্রাচীন যুগের ডিউরেশনটা কত থেকে কত বলো? কি হবে এটা? 650। রাইট, এটা হচ্ছে 650 থেকে 1200 পর্যন্ত, আর মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত, ঠিক আছে। আর এর মাঝখানে অন্ধকার যুগটা আসে, যেটা হচ্ছে তোমার 1350, অর্থাৎ 150 বছর। ওকে। তারপর চলে আসো যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি, তো কি হবে এটা? এটা কমন কোশ্চেন, সব জায়গায় আসে। চর্যাপদ। চর্যাপদ। তারপরে চর্যাপদ। চর্যা বিনিশ্চয়, এটা চর্যাপদের একটা নাম, অপর নাম। তো এটার অর্থটা কি?
বলো। কোনটি কোনটি আচরণীয় আর কোনটি কোনটি নয়? রাইট, কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয়, এই যে। তারপর দেখো, চর্যাপদের ক্ষেত্রে যে ধর্মাবলম্বীদের কথা বলা হয়েছে তারা কোন ধর্মের? বৌদ্ধ, এটা হবে সহজিয়া। সহজিয়া বৌদ্ধ। ঠিক আছে। তারপর দেখো, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? কোন আমলে? পাল। পাল পাল। আমলে। তারপর চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? কোথা থেকে এটাকে আবিষ্কার করা হয়? নেপাল। নেপালের নেপালের রাজ সংগ্রহশালা বা নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে। আর এখানে দেখো উপরে একটা অপশন আছে যে বাঁকুড়ার জেলার এক গৃহস্থের গোয়ালঘর থেকে সেটা কি আবিষ্কার হয় বলো তো? শ্রীকৃষ্ণ কি? রাইট, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। সেটা আমরা পড়াবো, সেটা আমাদের নেক্সট পার্টে থাকবে, প্ল্যান 2-তে থাকবে। সেখানে আমরা মধ্যযুগ পড়বো, মধ্যযুগের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন আসবে। তারপরে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? সালটা কত? 1907। 1907। 1907। আর প্রকাশ হয় 1916 সালে। ঠিক আছে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরিপ্রসাদ শাস্ত্রী, এবং হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৈদ্য গান ও দোহা, এরকম। তারপর দেখো, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারককে? হরপ্রসাদ শাস্ত্রী। তার উপাধি কি গণপতি বলতো? শাস্ত্রী। উপাধি মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায়, রাইট। তারপরে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে, এটার নাম কি? হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৈদ্য গান ও দোহা। আচ্ছা, এটার মধ্যে টোটাল কয়টা গ্রন্থ ছিল? 4টা। 51টি। না না, টোটাল কয়টার বই? যেমন চর্যাপদ একটা, ডাকার্ণব একটা, সরহপাঠ দোহা একটা, কৃষ্ণপাদের দোহা একটা। তো এইগুলো হচ্ছে তোমার টোটাল 4টা। বলো তো, এই যে কৃষ্ণপা এটাই কিন্তু কান্যপা, মনে রাখবা। তারপর চলে আসো যে বাংলা সাহিত্যের আদি কবিকে? লুইপা। লুইপা। আর কান্যপার বিশেষত্ব কি? সে সবচেয়ে বেশি লিখছে, কতটি লিখছে বলো তো পদ? 13টি। 13টি। 13টি লিখছে। আর এই যে এটা ঢ হবে, ড্যান্ডন পা আর কি নামটা। তো ড্যান্ডন পা সম্পর্কে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ড্যান্ডন পা পেশায় কি ছিলেন? তিনি পেশায় তাঁতি ছিলেন। ঠিক আছে, তাঁতি। তারপরে ভুসুকুপা নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিচ্ছেন, এটা মনে রাখবা, ভুসুকুপা। তারপরে সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির বলো তো? সবচেয়ে বেশি পদ কান্নুপা, 13টা। আর দ্বিতীয় সর্বোচ্চ কার বলো তো? দ্বিতীয় সর্বোচ্চ 8টা লিখছে বসু। বসুকূপা। ভুসুকুপা। আচ্ছা, এখানে এই কবিদের থেকে একটা কোশ্চেন তোমাদেরকে, আহ মানে এই যে এটা দেখো, যে বাঙালি বলে পরিচয় দিচ্ছেন কে নিজেকে? বসুকূপা। বসুকোপা। এটা একটু আগে আমরা ক্লিয়ার করলাম, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে শুরুতে একটা কোশ্চেন ছিল আদি কবি হচ্ছে লুইপা, আর আমি তোমাদেরকে পড়াইছিলাম যে প্রাচীন কবি কে বলো তো? সবরপা। 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 তাহলে এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে আদি কবি আর একটা হচ্ছে প্রাচীন কবি, এখানে মূলত ডিফারেন্সটা কি? এটা আমাকে তোমাদের ব্যাচেরই একজন পরে ইনবক্সে জিজ্ঞেস করছিল যে ভাই এটা বুঝতে পারি নাই, এখানে ডিফারেন্সটা কি? আপনি বলছেন যে আদি কবি হচ্ছে তিনি প্রথম পদ লিখছে সেই হিসেবে, লুইপা কিন্তু প্রথম পদটা লিখছে কোনটা? এই যে এটা, এই যে তোমার এখানে আছে চঞ্চল চিত্তে পৈঠাকাল, এরকম একটা, এটা লুইপা লিখছে। ঠিক আছে, এটা প্রথম পদটা। তো এই জন্য তাকে বলা হয় আদি কবি। কিন্তু প্রাচীন কবি হচ্ছে সবরপা, এবং এই ক্ষেত্রে আর্গুমেন্টটা হচ্ছে যে সবরপা তার লেখার মধ্যে প্রাচীনত্ব প্রকাশ পাইছে, মানে তার লেখালেখির মধ্যে, তার পদগুলোর মধ্যে বোঝা যাচ্ছে যে সে খুব প্রাচীন। এখন বলবো যে ভাই এটা কিভাবে বোঝা যায় যে কার লেখা পড়ে কোনটা প্রাচীন? যেমন দেখো, আমরা যখন যুগ সন্ধিক্ষণ পড়ি, সেখানে যুগ সন্ধিক্ষণের মধ্যে বিষয়টা হচ্ছে যে মধ্যযুগীয় ধারা এবং আধুনিক যুগীয় ধারার একটা মিশ্রণ দেখা যায়। যুগ সন্ধিক্ষণের কবি বললে উত্তর হচ্ছে তোমার কি বলতো? যুগ সন্ধিক্ষণের কবি চন্দ্রগুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো এই যে ঈশ্বরচন্দ্র গুপ্তর মধ্যে দেখা যায় যে একবার তিনি ব্যাকডেটেড কথা বলতেছে যে নারী শিক্ষা কোনো দরকার নেই, আবার তিনি আপডেটেড কথা বলতেছে যে নারী শিক্ষার প্রয়োজন আছে। তার মানে দেখো একটা, তোমার একটা কি, আহ দুই ধরনের কথা, দ্বিমুখী নীতি। তো এই জন্যই তোমার সেটাকে বলা হচ্ছে যুগ সন্ধিক্ষণ। তো এইখানেও তার লেখার মধ্যে এরকম একটা প্রাচীনত্ব উঠে আসছে। যেমন ওইখানে আমরা বুঝতে পারি তার লেখার মধ্যে একবার সে আপডেট কথা বলতেছে, একবার সে ব্যাকডেট কথা বলতেছে, এই এই কারণে আর কি I guess। এটা তোমরা মনে রাখবা, কনফিউজড হওয়া যাবে না। তারপর চলে আসো নেক্সট, এই যে এটা তো লুইপা লিখছে, এটা প্রথম পদটা। তারপরে আপনা মাংসে হরিণা বৈরী, এটা হচ্ছে কি? প্রবাদ। চর্যাপদের মধ্যে টোটাল 6টা প্রবাদ আছে, এটা পরীক্ষা আসে। এটার মধ্যে এইটা, এটা কি বলতো? এটা চর্যাপদ হবে, যে এটা কিসের অন্তর্ভুক্ত? চর্যাপদের অন্তর্ভুক্ত। যে আপনা মাংসে হরিণা বৈরী, এটা দ্বিতীয়টা ছিল তোমাদের। তো এটার মানে কি? যে হরিণের মাংসই তার জন্য শত্রু হিসেবে কাজ করে। বৈরী কথাটার অর্থ হচ্ছে শত্রু, বৈরী। আমরা বলি না মাঝে মধ্যে যে বৈরী আবহাওয়া, বলি কিনা? তার মানে একটু প্রতিকূল।
ঠিক আছে? জি। তো তো হচ্ছে এই যে চর্যাপদের মধ্যে এটা একটা প্রবাদ যে তোমার আপনা মাংস হরিণা বৈরী, হরিণের মাংসের জন্য হরিণকে অনেকে শিকার করে মেরে ফেলে, এরকম করে আর কি। তারপর চলে আসো চর্যাপদের টিকাকারের নাম কি, দ্যাট ইজ মুনি দত্ত। ঠিক আছে, মুনি দত্ত টিকার মনে- মাধ্যমে এটা ব্যাখ্যা করেন। তারপরে কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়, দ্যাট ইজ কি হবে বলতো, তুর্কি বা মুসলিম শাসন। তুর্কি। ঠিক আছে, 1204 সালে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসে তোমার এটা শুরু করেন, এই যে মুসলিম বা তুর্কি শাসন শুরু করেন, সে কাকে হারান, লক্ষণ সেনকে। তো এই যে অন্ধকার যুগ ওই সময়ের একটা সাহিত্যকর্ম, সেটা হচ্ছে শূন্য পুরাণ। এটা কার কাব্য রচনা বলো? রামাই রামায়ণ রামাই পণ্ডিত। পণ্ডিত। এগুলো কিন্তু রামাই পণ্ডিত। জাহাঙ্গীরনগরের কোশ্চেন। সো এই হচ্ছে তোমাদের বাংলা লিটারেচারের কোশ্চেন। এরপরে নেক্সট পার্ট যেটা বা প্ল্যান আমাদের 2, যেটা যেখানে বাংলা লেকচার 2, ইংলিশ 2, জিকে 2, ম্যাথ 2, IQ 2 এটা হবে। সেটার মধ্যে আমরা মধ্যযুগের ডিটেলস পড়বো আর কি। সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, আরাকান রাজসভা, আরো ডিটেলস অনেক কিছু থাকবে। এখন চলে আসে ইংলিশ লিটারেচারের মধ্যে। ইংলিশ লিটারেচারে আমাদের মেইন টপিক গুলো ছিল মূলত লিটারেরি ডিভাইস বা ফিগার অফ স্পিচ গুলো, বাট এর সাথেই আমরা ছোট একটা পোর্শন পড়ছিলাম যে যুগ বিভাগ বা ডিউরেশনটা। তো এখানে বলো, রেনেসেন্স পিরিয়ড, যেটা রেনেসেন্স স্পেলিংটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে, মনে রাখবা, রিনা ইজ সেন্স, রিনা ইজ সেন্স, তার মানে এস হচ্ছে দুইটা, রেনেসেন্স। তো রেনেসেন্স পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রাফলি স্পেন্স হুইচ ইয়ার্স, মানে এটার স্পেনটা কত থেকে কত বলো তো? 1500 থেকে 1660। 1500 থেকে 1660, গুড। তারপর চলে আসো যে হুইচ ফিগার অফ স্পিচ ইউজড ইন দিস সেন্টেন্স, দি সান স্মাইলড আস ডাউন অন আস। ঠিক আছে, এটা কি হবে? সূর্য তোমাদের দেখে পার্সনিফিকেট। হাসছে। তো তোমাদের উপর পার্সন। সূর্য যদি তোমাদের উপরে হাসে, দ্যাট মিন্স কি, সূর্য হাসির কাজটা কারা করে, ব্যক্তি কাজ করে, কোন একটা ব্যক্তি প্রাণী এরা হাসতে পারে। তো সূর্য তো আর প্রাণী না বা কোনো ব্যক্তি না, কিন্তু সে এখানে এই কথাটা এমন ভাবে বলছে যেন সূর্য অ্যাকচুয়ালি হাসছে, দ্যাট মিন্স এখানে পার্সনিফাই করা হয়েছে, তাকে ব্যক্তি রূপে দান করা, প্রকাশ করা হয়েছে একটা জড় বস্তুকে। আচ্ছা, তারপর চলে আসো, হোয়াট ইজ এ মেটাফর। মেটাফর মানে কি, ইমপ্লিসিট কম্পারিজন না এক্সপ্লিসিট বলো? ইমপ্লিসিট। মেটাফরের ক্ষেত্রে হয় কি, তোমার সেখানে কি এজ, লাইক, দ্য সেম এজ এগুলো থাকবে নাকি থাকবে না? থাকবে না। থাকবে না। এগুলো থাকবে না। এগুলো থাকবে না, সেক্ষেত্রে সেটা হচ্ছে ইমপ্লিসিট, মানে ডিরেক্ট কম্পারিজন। ইমপ্লিসিট মানে হচ্ছে ডিরেক্ট কম্পারিজন। আর আরেকটা হচ্ছে সিমিলি, যেটা সেটার মধ্যে কি এজ বা এজ লাইক এজ বা সিমিলার এজ, এই ধরনের রিসেম্বল ওয়ার্ড থাকবে, যেটা দিয়ে তুমি ব্রিজ হিসেবে দুইটাকে কানেক্ট করবা, তখন সেটা হচ্ছে এক্সপ্লিসিট কম্পারিজন হয়ে যাবে। তারপর চলে আসো যে এই যে কন্ট্রাস্ট কথাটার মানে কি বলো তো? কন্ট্রাস্ট দ্বন্দ্ব। বিপরীত। মানে তোমার বৈসাদৃশ্য যেটাকে আমরা বলতে পারি, দ্বন্দ্ব, এটা একটা গুড ওয়ার্ড, রাইট? তারপর চলে আসে গ্রুপ অফ লাইন্স প্লেস টুগেদার টু ক্রিয়েট এ পোয়েম ইজ কল্ড হোয়াট। তো এই যে পোয়েমের মধ্যে দেখবা কয়েকটা stanza। লাইনের গ্রুপ 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 থাকে, এটা কি বলা হয়? স্ট্যানজা। স্ট্যানজা স্বাভাবিকভাবে স্ট্যানজা গুলো কয় লাইনের হয়ে থাকে? 4 লাইন বা 2 লাইন এরকম ভাবে হয়ে চাল। থাকে। 4 লাইন। হ্যাঁ। তারপর চলে আসো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ পার্সনিফিকেশন, এখানে কোনটা হয়েছে পার্সনিফিকেশন বলো? প্রথমটাই তো দেখো, দা স্নো উইসপার্ড। উইসপার্ড মানে কি? উইসপার মানে কি, কানে কানে কিছু বলা। তো কানে কানে কে বলে, মানুষ তো। তাহলে এই যে স্নো হচ্ছে কি বরফ, তো এই ক্ষেত্রে এটাকে তুমি পার্সনিফাই করলা। তারপর চলে আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ অক্সিমরন। অক্সিমরন কি বলছিলাম, একটা একটার কন্ট্রাডিকশন, পাশাপাশি বসবে এমনকি একটা একটার বিপরীত বোঝাবে। তো এখানে কি বলছে, তোমার কোনটা হবে বলো? বি নাম্বারটা। বি নম্বরটা হবে, দেখো। এন্ড ফেইথ আনফেইথফুল, যে একবার বলছে ফেইথ আর একবার আনফেইথ, একটা একটা কন্ট্রাডিকশন হয়ে গেছে। যেমন তোমার ভয়ঙ্কর সুন্দরী, রেগুলারলি ইরেগুলার, কনস্ট্রাকটিভলি ডিস্ট্রাকটিভ, এই ধরনের ওয়ার্ড গুলাকে বলা হয় অক্সিমরন। তারপর চলে আসো দি কম্পারিজন ইউজিং লাইক এজ, এগুলা দ্বারা কি হবে? সিমিলি। ফ্যামিলি। সিমিলি। তারপরে লাইফ ইজ এ জার্নি, এখানে ডিরেক্ট কথা, লাইফটাই জার্নি, তাহলে এটা কি হবে? মেটাফোর। 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 তারপর চলে আসো, হুইচ টার্ম মিনস দি রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। যখন কনসোনেন্ট সাউন্ড রিপিট হয় কি বলা হয় এটাকে? অ্যালিটারেশন। ঠিক আছে। আর অ্যাসোনেন্সটা কি? যখন ভাওয়েল এভাবে রিপিট হয় সেটাকে বলা হয় অ্যাসোনেন্স। আচ্ছা, তারপর দেখো, হুইচ লিটারি টার্মস মিনস অ্যান ইনডিরেক্ট অর মিল্ড এক্সপ্রেশন ইউজড ইনস্টিড অফ সামথিং হার্শ। হার্শ মানে হচ্ছে কর্কট বা একটু কটু কথা, কঠিন কথা, বকাবকি করা, ওইটাকে বলে হার্শ। তো ওইটা না করে তুমি যদি ভালোভাবে কোনো কিছু বলো, একটু সফট হয়ে, সেটাকে কি বলে? স্যার এ ইউফেমিজম। নাম্বারটা দেবে? সেটাকে বলে ইউফেমিজম। ঠিক আছে, লেস অফেন্সিভ ওয়ার্ড। যেমন মোটাকে আমরা মোটা, কাউকে যে কেউ যদি মোটা হয় তাকে আমরা মোটা বলবো না, তাকে কি বলবো বলো তো? কি বলবো, হোয়াট শুড ইউ সে? চাবি। চাবি বলতে হবে, লাইক মেয়েদের ক্ষেত্রে। আর বাট
উম, মানে বাংলাদেশে তো সবাই এটা ফলো করে না, তাই না? সবাই ডিরেক্টলি বলে দেয় যে তো মোটা হয়ে গেছিস কেন, এই এগুলো এগুলো বলে আর কি। ঠিক আছে, তারপর চলে আসো। ইন পোয়েট্রি দি রিপিটেশন অফ ভাওয়াল সাউন্ড ইজ কল্ড অ্যাসোনেন্স। এটা আমরা অলরেডি এর আগেরটাতেই বললাম, অ্যাসোনেন্স। এটা পরীক্ষা আসে মাঝে মধ্যে। আর সনেটের মধ্যে টোটাল কত লাইন থাকবে? 14 লাইন। 14 লাইন। 14 লাইন্স। তো এই যে সনেটের আবিষ্কারক কে? ইটালি সনেটের পেট্রা। পেট্রা। পেত্রাক। আর বাংলা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন মধুদার। দত্ত। মাইকেল মাইকেল মধুদার। মধুসূদন দত্ত। রাইট। তারপর দেখো, যখন একটা শর্ট স্টোরি হয় সেটার মধ্যে হোয়ার এবং হোয়েন, অর্থাৎ তোমার লোকেশন এবং টাইম, এটা কি নির্দেশ করে? সেটিং। সেটিং। ঠিক আছে, সেটিং। তারপর চলে আসো, সেন্ট্রাল আইডিয়া অফ এ প্যারাগ্রাফ কোথায় এক্সপ্রেস করা হয়, এটাকে কি বলে? মেইন টপিক আইডিয়াটা। সেন্টেন্স। টপিক সেন্টেন্স। এটাও কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। তারপর চলে আসো, এই যে প্যারাগ্রাফের মধ্যে কয়েকটা মেইন জিনিস, প্রথম হচ্ছে টাইটেল, তারপরে টপিক সেন্টেন্স, দেন হচ্ছে টপিক সেন্টেন্স কে ঘিরেই তোমার আদার্স কথাগুলো বলতে হবে, ভালো মন্দ বলে লাস্টে গিয়ে একটা কনক্লুডিং লাইন, এভাবে করে প্যারাগ্রাফ লিখতে হয়। আমি কিন্তু তোমাদের রিটেন ক্লাসে এগুলো পড়াবো খুলনা ইউনিভার্সিটির জন্য, কিভাবে প্যারাগ্রাফ লিখবা, কিভাবে আর্গুমেন্ট লিখবা, ব্লা ব্লা। তারপর চলে আসো, দি কন্ট্রাকশন ইজ উইড। এটা কি হবে বলো? এটা কোনটার সাথে মিল? সবগুলোর সাথে তো মিল অল আছে। অফ ইট, সিট, নিড, উড, উইড, এরকম দেখো সেম ধরনের রিমিক, ছন্দ মিলে যাচ্ছে, এটাকে বলা হয়। এগুলো থেকে জাহাঙ্গীরনগর সি ইউনিটে আসতো। তারপর দেখো, হু পারফেক্টেড দি ইটালিয়ান সনেট, এটা হচ্ছে পেট্রাক। তারপর চলে আসো, রেনেসেন্স মানে কি? হোয়াট ইজ দি মিনিং অফ রেনেসেন্স? রিভার্ট রিভার্ট। বা রিভার্ট। পুনর্জাগরণ। তারপর লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, এটা তোমাদের ড্রিম কবিতা থেকে আসছে। এটা কি হবে? মেটাফোর। এটা হবে মেটাফর, ডিরেক্ট মেটাফর। কম্পারিজন, কেন কোনো মাঝখানে ব্রিজ নাই তাই। তারপর চলে সব, জিকের মধ্যে বিএসটি এর ফুল ফর্ম কি পড়াইছিলাম? বাংলাদেশ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। এ না সি, কোনটা? 10 নাম্বার এ। এ নাম্বার হবে, বাট এ। এখানে ইনস্টিটিউশনও থাকে, ইনস্টিটিউটও থাকে, আই গেস ইনস্টিটিউশনটাই ঠিক। ঠিক আছে, তারপর চলে আসো এটা, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড বাঙালি ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ স্ট্যাটাস অফ সিয়েরা সেকেন্ড? সিরিয়ার লিওন। সিনেরা লিওন। সিয়েরা লিওন। ঠিক আছে, হ্যাঁ। এটা একটা পশ্চিম আফ্রিকান কান্ট্রি। এখানে মূলত বাংলা ভাষাটা কিভাবে গেছে, ওই যে বাংলাদেশের যে মিশন পরিচালিত হয় আফ্রিকান কান্ট্রি গুলাতে, পিস কিপিং মিশন, সেই মিশনের মাধ্যমে বাংলাদেশের লোকজন সেখানে যা মানে গেছে, তারপর তাদের মাধ্যমে ভাষাটা ওইখানকার লোকাল কমিউনিটির মধ্যে ছড়িয়ে গেছে, দেন সেভাবে আর কি এটা আসছে। তারপর দেখো, ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট, এটা ডিজাইনার কে? হামিদুর মইনুল সৈয়দ হোসেন। নাকি মাইনুল। মইনুল হক? ও মইনুল হোসেন। হামিদুর। বলো। আমি বললাম স্যার মইনুল। মইনুল হোসাইন। ঠিক মইনুল আছে, হোসেন। হামিদুর রহমানও আছে, সেটা কিন্তু সেন্ট্রাল শহীদ মিনার, আর এটা হচ্ছে মার্টার্স মনুমেন্ট, দুইটা আলাদা। তারপর দেখো, দি আর্কিটেক্ট অফ শহীদ মিনার, এটা কি হবে? এটা স্যার এটা হামিদুর হচ্ছে রহমান। হামিদুর রহমান। সো কনফিউজড হওয়া যাবে না, কারণ পরীক্ষায় যখন কোশ্চেন থাকবে তখন সবার নামে একসাথেই থাকবে, এই জন্য কনফিউজড হওয়া যাবে না। বলো, ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সেরিমনিতে কত লাইন গাওয়া হয়? চার 4 লাইন। লাইন। 4 লাইন। 4 4 লাইন। লাইন। তারপর দেখো, ডিজাইনার অফ ন্যাশনাল ফ্ল্যাগ, বাংলাদেশের এটার ডিজাইনার কে? বর্তমানটা বলতে হবে। শিবনারায়ণ। উম, কামরুল হাসান। এখানে এটা হবে কামরুল হাসান, কারণ আমি কিন্তু ফার্স্ট ডিজাইনার বলি নাই, আমি বলছি ডিজাইনার। শুধু ডিজাইনার বললে কামরুল হাসান, আর যদি বলা হয় ফার্স্ট ডিজাইনার, দ্যাট উইল বি শিবনারায়ণ দাস, যেটার মধ্যে বাংলাদেশের ম্যাপ আঁকা ছিল। তারপর চলে আসো যে, হোয়েন ওয়াজ ন্যাশনাল ফ্ল্যাগ ফার্স্ট হোয়েস্টেড, কি হবে? 2রা মার্চ 2 মার্চ 1971। 1971। হ্যাঁ। তারপরে 3রা মার্চ কি ঘটনা ঘটছে, কিসের সাথে এটাকে উত্তোলন করা হয়? জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে। তারপর দেখো, দি ফার্স্ট বৈশাখ কত তারিখ হয়, পয়লা বৈশাখ কত তারিখ? এপ্রিল। স্যার 14ই এপ্রিল। 14ই এপ্রিল, রাইট। বলো তো, 14 এপ্রিল। বলো তো, ওই যে আচ্ছা, ভ্যালেন্টাইন ডে কত তারিখ যেন? 14 ফেব্রুয়ারি। 14 14 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিতে একটা দিবস আছে, সেই দিবসটা কি? সুন্দরবন দিবস। সুন্দরবন দিবস। সুন্দরবন দিবস। এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন আসে কিন্তু মাঝে মাঝে অ্যাডমিশনেও। হুইচ ইজ দি লার্জেস্ট ল্যান্ড পোর্ট অফ বাংলাদেশ, বলো? বেনাপোল। কোথায় অবস্থিত? বেনাপোল। বেনাপোল। কোথায় অবস্থিত? যশোর। যশোর। চট্টগ্রাম। তারপর, তারপর চট্টগ্রামকে বলবো। বেনা বেনাপোল কি চট্টগ্রাম? বেনাপোল যশোরে। বেনাপোল। বেনাপোল। ঠিক আছে, ও তোমাদেরকে মিসলিড করার জন্য বলছে হয়তো। তারপর দেখো, হুইচ অফ দা ফলোইং ইজ দি লার্জেস্ট ইকোনমিক জোন অফ বাংলাদেশ, বলো? এটা হচ্ছে মিরসরাই। স্যার লাস্টেরটা হবে। হ্যাঁ। জি স্যার। তারপর দেখো, এই যে হুইচ অফ দা ফলোইং ইজ দি লার্জেস্ট ডিস্ট্রিক্ট, এটা তো পারা উচিত, কোনটা হবে?
রাঙামাটি। রাঙামাটি, এবং এটা রাঙ্গামাটি। হচ্ছে তোমার একই সাথে ভারতের সাথেও ল্যান্ড শেয়ার করে এবং মিয়ানমারের সাথেও, সে কমন মিয়ানমার। ডিস্ট্রিক্ট। তারপর দেখো লার্জেস্ট আইল্যান্ড বললে কি হবে? ভোলা। লার্জেস্ট স্যার আইল্যান্ড ভোলা বললে হবে ভোলা। ভোলা, ঠিক আছে? সেন্ট মার্টিন না, সেন্ট মার্টিন অনেক ছোট। তারপর চলে আসো যে হুইচ রিভার ফ্লোজ থ্রু চলনবিল, চলনবিলের ভিতর দিয়ে একটা নদী গেছে, আচ্ছা। আত্রাই। 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 তারপর দেখো এটা যে কুকরি মুকরি, এই আইল্যান্ডটা কোথায় অবস্থিত? চরকুশি। ভোলা। ভোলা। এটাও এটাও ভোলাতে ভোলা। ভোলা। অবস্থিত। আমার বাসা কোথায় অবস্থিত? তাও ভোলাতে অবস্থিত। তারপর চলে ভোলা। আসো যে ভাই মনপুরা। আপনার বাসা হ্যাঁ কি? ভোলা। এটাও ভোলা, মানে সবই ভোলা দিয়ে দিছে। এগুলো পরীক্ষা আসে তাই দিছি, আমি দেইনি, ঠিক আছে? তারপর দেখো হোয়াট ইজ দি যাও। লোকাল নেম অফ সেন্ট মার্টিন, বলো। নারকেল নারিকেল। জঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা। এখানে নারিকেলের সংখ্যা অনেক বেশি, অনেক গাছ, নারকেল গাছ। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট ইজ সিচুয়েটেড অন দ্য বর্ডার্স অফ থ্রি কান্ট্রিজ, তাহলে কি হবে? রাঙামাটি। এখন বলবা যে রাঙামাটি। ভাই এখানে থ্রি কান্ট্রি কেন বললো, এটা তো দুইটা দেশের সাথে শেয়ার করে, তো ওইটা তো বাংলাদেশের সাথেও তো কানেক্টেড, তাই আর কি তিনটা। দি জিওগ্রাফিক্যাল লোকেশন অফ বাংলাদেশ ইজ অন দি লাইন অফ, কি হবে? ক্যান্সার। টপিক অফ ক্যান্সার। ক্যান্সার। এটার ভ্যালু কত? ক্যান্সার। ভ্যালু কত বলো? 23.5। 23.5। কোন কোন ডিরেকশন? নর্থ, উত্তর। উত্তর। তারপর চলে আসো হুইচ ওয়ান ইজ দি বিগেস্ট রিলিজিয়াস এন্ড সোশ্যাল ফেস্টিভ্যাল অফ চাকমা, চাকমাদের ক্ষেত্রে কি? বিজু। বিজু উৎসব। বিজু। এটা মনে রাখার কৌশল কি যে বৈশাখী ত্রিমাচা, বৈশুখ হচ্ছে ত্রিপুরাদের, সাংগ্রাই হচ্ছে মারমাদের, আর বিজু হচ্ছে চাকমাদের, আর ওয়াঙ্গালা হচ্ছে গারো। এই যে ওয়াঙ্গালা কি কাদের? গারোর। তারপর দেখো ফার্স্ট ট্রাইবাল কালচারাল একাডেমি, এটা কোথায় অবস্থিত? বিরিশিরি, নেত্রকোনা। তারপর দেখো ঢাকার অপর নাম জাহাঙ্গীরনগর, ঢাকার এক সময় নাম ছিল যে জাহাঙ্গীরনগর, এটা কে রাখেন বলো তো? স্যার ইসলাম ইসলাম খান। সুবেদার ইসলাম চিশতি। খান চিশতি 1610 সালে সর্বপ্রথম ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন, এবং এই জন্যই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নাম এখান থেকে জাহাঙ্গীরনগর হয়েছে আর কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হয়েছে ঢাকার নাম থেকে। আচ্ছা, সাত গম্বুজ মসজিদটি বাংলাদেশের কোথাও অবস্থিত? ঢাকার মোহাম্মদপুর। মোহাম্মদপুর। এটা হচ্ছে ঢাকার ঢাকার মোহাম্মদপুর। মোহাম্মদপুর। কারণ এই যে খেয়াল রাখবে, এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন, জাহাঙ্গীরনগর এই ধরনের কনফিউজিং কোশ্চেন দেয়। সাত বললে সেটা হচ্ছে মোহাম্মদপুরে, আর যদি 60 মূর্ধন্য ষ আকার ট 60, 60, তাইলে হচ্ছে কোথায়? বাগেরহাট, বাগেরহাট। এয়ারপোর্ট। দুইটা কিন্তু ডিফারেন্ট। আর এখানে ভৌগোলিক অবস্থানটা কি হবে বলো তো? আমি এখানে স্যার দক্ষিণে এত কিছু নাই, লাস্টেরটা হবে। এটা হবে তোমার 88 হ্যাঁ, থেকে 92 ডিগ্রি। পূর্ব হইলে 8801 থেকে 9241, হ্যাঁ এটাই। আর যদি আমি উত্তরে যেতাম তাহলে কি হইতো? 20, 20-26, তাই না? মাঝখানে গড়ে 23 আসে, 20 থেকে 26 এরকম। তারপর চলে আসো যে সোচ অফ নো গ্রাউন্ড, এটা কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে অবস্থিত। তারপরে তোমার চলে আসো যে সাগরকন্যা বলা হয় কোন এলাকাকে? পটুয়াখালী। পটুয়াখালী, পটুয়াখালী। ডটার অফ দ্য ইস্ট, সরি ডট, সাগরকন্যাকে কি বলে? ডটার অফ দ্য সি, ঠিক আছে, সি। ডটার অফ দ্য সি। আর এটা পটুয়াখালী অপশনে থাকতে পারে বা কুয়াকাটাও থাকতে পারে, দুইটাই সেম। তারপর চলে আসো যে উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? 200 নটিক্যাল মাইল। আর 200 রাজনৈতিক মিটার। হচ্ছে 200 12 নটিক্যাল নটিক্যাল মাইল। মাইল। তাই। তারপর চলে আসো হুইচ ইজ দি ফার্স্ট ইপিজেড ইন বাংলাদেশ, প্রথম চট্টগ্রাম ইপিজেড ইপিজেড। কোনটা? চট্টগ্রাম। চট্টগ্রাম। টোটাল 10টা, তার চিটাগাং। মধ্যে 8টা হচ্ছে সরকারি, আর কৃষি ভিত্তিক হচ্ছে নীলফামারী, যেটাকে বলা হয় উত্তর ইপিজেড। তারপর চলে আসো যে বার্ডের প্রতিষ্ঠাতা কে, এটা পরীক্ষা আসে প্রচুর। আক্তার আক্তার হামিদ হামিদ খান। বলো খান। তো এটা কোথায় অবস্থিত? এই যে কুমিল্লাতে অবস্থিত, বলাই আছে, মনে থাকবে যেন। তারপরে ম্যাথে চলে আসো, ম্যাথের কোশ্চেন। 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে? হুম, এটার উত্তর হবে 10, 11টি, ঠিক আছে? এখন 11টি। এগুলা কি দেখাতে হবে তোমাদেরকে? ম্যাথ ক্লাসে কিন্তু অলরেডি আমি এগুলো দেখাইছি কিভাবে হয়, টেকনিক কি, সবকিছু দেখাইছি, তো এখন আর আমি ডিসকাস করলাম না, ওকে? আমি জাস্ট এইভাবে বললাম। আর -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? -1 স্যার। -1ই বিয়োগ করতে হবে, কারণ 1 বিয়োগ করলে -2 হয়ে যাবে। আর এইটাকে যখন তুমি করবা কিভাবে করবা, জাস্ট যে কোনো একজন বলো যে ভাগের নিয়মটা কি, কি কি করতে হয়, দুইটা স্টেপ বলো। ভাইয়া মানে সৌভাগ্য দশমিক বিয়োগ করে যে সমগ্র নিতে গোল করে। আচ্ছা, একজন বলো। like ভাই। প্রথমে উপর নিচে ঘর সমান করব, এন্ড দেন
দশমিককে বাদ দিয়ে আমরা সংখ্যাটাকে দিয়ে ক্যালকুলেট করে অ্যান্সার বের করবো, এটাই হচ্ছে ভাগের রুলস। আর গুণের ক্ষেত্রে কি, দশমিককে ভুলে গিয়ে জাস্ট সংখ্যাটাকে গুণ করে তারপর দশমিকের ঘর বসিয়ে দিব, দ্যাটস ইট। তাহলে এটার অ্যান্সার কি আসবে বলো তো? 75 আসবে আই গেস। ঠিক আছে, কারণ উপরে দেখো কয় ঘর, 3 ঘর, আর নিচে হচ্ছে 4 ঘর, তার মানে উপরে একটা শূন্য এক্সট্রা দিতে হবে। তাহলে একটা হবে 2 3 আর একটা 50। তাহলে তোমার এখানে হচ্ছে কত, এই নিচে 4 আর উপরে হচ্ছে গিয়া আহ আহ, আহ, কত, 50, 130, 300। নিচে 4 উপরে 300, তাহলে 75। তারপর চলে আসো যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি, এটাকে আমরা কোন মেথডে করব? ক্রস মেথড। ক্রস আর আর গুণ করে আর যেটা আর বড় সেটাই বৃহত্তম, সেটাকে রাখবা, এরপরে পরেরটার সাথে কম্পেয়ার করবা, তারপরে পরেরটার সাথে এভাবে করে। দেখো অনুপাত দেওয়া আছে 5 6, তাদের গসাগু দেওয়া আছে, লসাগু কত? তো যখন অনুপাত থাকে তখন আমরা এক্স ধরে নিব, তাহলে গসাগু হচ্ছে কি 4, দ্যাট মিনস এক্স এর ভ্যালু হচ্ছে 4। তাহলে লসাগু হবে 5 × 6 × x, তার মানে 30x, দ্যাট উইল বি 120। ঠিক আছে, তারপর চলে আসো যে গুণফল দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু চাইছে, তাহলে গসাগু লসাগু দিয়ে গুণফলকে ভাগ করে দিলেই গসাগু চলে আসবে। তাহলে এখানে আছে 1536, এখানে আছে 96, 6 6 লাস্টে মিল করতে গেলে এখানে 16 লাগবে। বাকি কোনোটা দিয়ে গুণ করলে তুমি এই লাস্টের 6 পাবা না, এই জন্য অ্যান্সার 16। তারপর 72 সংখ্যাটার ভাজক সংখ্যা কিভাবে বের করবো, জাস্ট প্রসেসের নামটা বলো, কি করতে হবে? লসাগু করে। লসাগু করে এরপরে যতগুলো থাকবে সেটাকে পাওয়ার আকারে লিখবো, দেন পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করবো, দ্যাটস ইট। গম তারপরে বর্গের অন্তর থাকলে বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয়ের কৌশল কি? এক যোগ করে 2 দ্বারা ভাগ, এন্ড এক বিয়োগ করে 2 দ্বারা ভাগ। দুইটা রকম। তারপর চলে আসো যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া আছে 120, তাহলে যোগফল চাইছে, তো যোগফল বের করার আগে সংখ্যা তিনটাকে তো আগে বের করতে হবে, এই জন্য গুণফল দেওয়া থাকলে আমরা কি করব? হুম, লসাগু লসাগু করব, কারণ লসাগু তখন ইকুয়েশন ফর্ম করলে সেখানে কিউব বা তোমার পাওয়ার 4 5 চলে আসবে যদি সংখ্যা আরো বেশি হয়। তো এই জন্য আমাকে সেটাকে লসাগু করে শর্টকাট করতে হবে। তারপর 1 থেকে 100-এর মধ্যে 5 সংখ্যাটা কতবার রিপিট হয়? 20 বার। 20 বার 20 হয়। বার। আর এক কয়বার হয়? শূন্য কয়বার হয়? একই। এক এই হয় 21 বার, আর শূন্য শূন্য কয়বার হয়? হুম, 11। 11 বার। এগুলো মনে রাখতে হবে, এগুলো সব পড়াইছি, এগুলো থেকে বিউপিতে কোশ্চেন আসে। তারপর 1 কোটিতে কত মিলিয়ন? 10 10। মিলিয়ন। এটা 10 সিম্পল, এটা মিলিয়ন। তোমাদেরকে পড়ানো হয়েছে। তারপর দেখো দুটি সংখ্যার সমষ্টি 10, তাদের গুণফল 20, তাদের গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত, তাই না? এটা আই গেস তোমাদেরকে প্র্যাকটিস করানো হয় না, তাই এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। এটা হচ্ছে তোমার, বলছে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে কি 10, গুণফল হচ্ছে কি 20। তাহলে তুমি দেখো যে x+y = 10 আর xy = 20। এখন যদি তুমি গুণিতক বিপরীত করতে যাও, দ্যাট মিনস 1/x এবং 1/y, এটার যদি যোগফল বের করো তাহলে কি আসে? xy এন্ড উপরে হচ্ছে, সরি, এন্ড উপরে হচ্ছে কি x+y। এটাই তো চাইছে না এখানে, এই কথাটার মানে কি বুঝছো? যে গুণিতক বিপরীতের ভাই এটা যোগফল। সূত্রে ফেলাই করলে হবে না? হ্যাঁ কি? সূত্রে ফেলাই করলে হবে না, মানে ওই যে a+b² + 2ab যে তুমি সূত্রটা কিভাবে থাকে। মিলাতে পারছো এটার অ্যান্সার? হয়েছে? যদি না, পারো আমি তাহলে হবে, পরীক্ষা আর যদি না পারো তাহলে এটাই করবা, কারণ এটাই হচ্ছে অল্প সময় করা যায়। দেখো তোমার এখানে এক্স ধরছি একটা, ওয়াই ধরছি একটা, যোগফল 10 গুণফল 20, সিম্পল, ওকে ফাইন। এখন বলছে গুণিতক বিপরীতের যোগ করতে, তাহলে গুণিতক বিপরীত মানে কি? ব্যস্ত অনুপাত করো, 1/x 1/y, এবার যোগ করলে কি প্লাস দিলা। এখন লসাগু করো, যোগ করবো আমরা, এক্স এর উপর x+y, এক্স এক্স এর মান দেওয়া আছে 20, উপরে দেওয়া আছে কত 10, তাহলে অ্যান্সার কত? 1/2, হুইচ ইজ 0.5। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার, এটা এইভাবে এটা করতে হবে আর কি। আচ্ছা, তারপর চলে আসো নেক্সট, দ্যাট ইজ 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এগুলো থেকে জাহাঙ্গীরনগরের বি ইউনিটে কোশ্চেন আসে, তাই দেওয়া আছে। বলো। 2.54 সেন্টিমিটার, এগুলা কিন্তু পড়ছো তোমরা হাই স্কুলে থাকতে, তাই পারতে হবে। 1 মাইলে কত কিলোমিটার? 1.6 কিলোমিটার। 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার? 1.85 কিলোমিটার। 1.85। এরপর দেখো এই কোশ্চেনটা মেবি তোমরা পারো নাই, তাই না? এটা পারছো, যে পারছো সে তো ভালো, বাট আই গেস পারো নাই, তো এটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। এখানে বলছে কি, এখানে বলছে যে 7-এর উপরে পাওয়ার দেওয়া আছে 2 to 2, এরকম। এখন এটার যে অ্যান্সার আসবে সেটা লাস্টের ডিজিটটা কি হবে, একক সংখ্যাটা কি হবে, এটা জানতে চাইছে। তো এখানে একটু খেয়াল করো,
তোমরা একটু কাইন্ডলি মিউট করে নাও নিজেদেরকে, কার জন্য নয়েজ আসতেছে। যে 7-এর উপরে যদি আমি পাওয়ার 1 দিই তাহলে অ্যান্সার কত? লাস্টে 7 আসতেছে। 7-এর উপর যদি পাওয়ার 2 দিই তাহলে অ্যান্সার কত আসে? 7 7 49, তার মানে লাস্টে 9 আসতেছে। 7-এর উপর যদি পাওয়ার 3 দিই তাহলে কি আসবে দেখো তো। 7 7 7 49, 7 9 63, 3 আসবে লাস্টে। তারপরে 7-এর উপর যদি 4 দাও, ঠিক আছে, তাহলে কি হবে? আবারও তোমার এই যে 1 আসবে। তাহলে 7-এর উপরে তুমি পাওয়ার 1 2 3 4 এভাবে 5 6 7 8 যাই দাও না কেন, আলটিমেটলি তোমার পাওয়ারটা এইভাবে সেটা রিপিট হইতে থাকে। প্রথমে আসবে 7, তারপরে 9, তারপরে 3, তারপরে 1। দ্যাটস ওয়াই তোমার এই কোশ্চেনের এখানে দেখো এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে 9। এখানে এই যে 9 যেটা, এটা হচ্ছে আমার এখানে আসে কিভাবে, তোমার এই যে 2 2 2, এটাকে যদি আমি মানে ডিভাইড করে দিই 7 দিয়ে, 7 দিয়ে ডিভাইড করলে, না সরি 4 দিয়ে ডিভাইড করলে, কারণ আমার রিপিট হইতেছে 4 বার। এই যে তোমার 7 9 3 1 এভাবে করে তো রিপিট হইতেছে। আবারও 7 9 3 1, তার মানে 4টা ধাপে এটা বিভক্ত। তো তুমি যদি 4 দিয়ে 222-কে ডিভাইড করো, তোমার কত থাকে হাতে বলো তো? 222-কে 4 দ্বারা যদি ডিভাইড করো হাতে কত থাকবে? হাতে 2 থাকে, কারণ 220 পর্যন্ত সেটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তো যেহেতু হাতে 2 থাকে, তার মানে 7-এর যে এই 2 থাকার কারণে, লাস্টে যে 2 2 2 থাকার কারণে, এটা সেকেন্ড, এই যে 9 ডিজিট যেটা, এটা আসবে তোমার লাস্টের সংখ্যাটা। আমি আবার একটু রিক্যাপ করি, দেখো আমরা কি বললাম, 7-এর উপরে পাওয়ার 1 দিলে 7, 2 দিলে 9 লাস্টে, 3 দিলে লাস্টে 3, আর 4 দিলে লাস্টে 1। এভাবে 5 দিলে আবার 7, 6 দিলে আবার 9, 3 দিয়ে তারপরে 7 দিলে আবার 3, এভাবে করে রিপিট হচ্ছে। তার মানে তোমার এই যে রিপিটেশনটা মূলত 4 বার, এই 4টা সংখ্যার মধ্যেই বারবার ঘুরপাক খাচ্ছে। এই জন্য 4টা সংখ্যা যেহেতু, তাই তুমি পাওয়ারটাকে 4 দ্বারা ডিভাইড করলা, তাহলে দেখলা যে নিঃশেষে বিভাজ্য হয় 220-এ গিয়ে। দ্যাটস ওয়াই তোমার এই যে লাস্টে যে 2 অবশ্য থেকে যায়, এই জন্য সেটা প্রথমটা দ্বিতীয়টা, এই যে 2 নম্বরটাকে সে লাস্ট ডিজিটটা গ্রহণ করবে। কথা বুঝছো নাকি বুঝো নাই? না ভাইয়া বুঝি নাই। আচ্ছা, বুঝো বুঝছি নাই। ভাইয়া। আমি আবারও বলতেছি, দেখো আরো সিম্পল ওয়েতে বলি। হ্যাঁ, বুঝছি। ধরো এটা 222 না হয় এটা শুধু 22 হইলো, তাহলে 20 বার পর্যন্ত এটা রিপিট হইতে 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 তোমার মানে ধরো প্রথমবারে এটা আসলো 7, দ্বিতীয়বারে এটা আসলো 9, তৃতীয়বারে এটা আসলো 3, চতুর্থবারে এটা আসলো 1, পঞ্চমবারে আবার 7। তো এভাবে করে তোমার এটা রিপিট হচ্ছেই হচ্ছে 4 বার। তো তোমাকে বললাম 22 বার করতে, তো 22 বার করার জন্য তুমি 20 বার পর্যন্ত যাচ্ছ। তাও 2টা স্টেপ বাকি থেকে যায়, তোমার অ্যান্সার আমি 22 চাইছি, তাহলে 2 নম্বর স্টেপে কি লাস্টে 9 আসতেছে না? তো এখানেও সেম 222 বলছে, তো যাই বলুক নিঃশেষে বিভাজ্য যেখানে হয় তার 2 ধাপ পরেরটা হবে। এবার জি বুঝছো? ভাইয়া বুঝছি। ওকে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু ক্রিটিক্যালি তোমাদেরকে দেয়, বিশেষ করে আইভিএ তে যখন পরীক্ষা দিবা, তোমরা জাহাঙ্গীরনগরে বা বিউপিতে যখন এফবিএস এ পরীক্ষা দিবা, সেখানে কিন্তু এই ধরনের ট্রিকি কোশ্চেন দিবে। তো এটা এই জন্য মনে রাখবা। তারপর চলে আসো নেক্সট ওয়ান, যে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 18, লসাগু দেওয়া আছে 180, তাদের গুণফল কত? তাহলে কি হবে, এই দুইটাকে গুণ করে দিলেই অ্যান্সার যাতা। ঠিক আছে, এই দুইটাকে জাস্ট গুণ করে দিবা। তারপর চলে আসো যে আইকিউর মধ্যে, এ ক্লক লুজেস 30 minutes ইচ ডে, হাউ মেনি ডেজ ইট উইল টেক টু রিচ এ পয়েন্ট অর দ্য ক্লক উইল ইন্ডিকেট দি কারেক্ট টাইম। একটা করে যদি 30 মিনিট ধীরে চলে, কতদিন পর সঠিক সময় দেবে? 720-কে 30 দ্বারা ভাগ, আচ্ছা দিয়ে ভাগ তাহলে করলেই অ্যান্সার হবে। হবে 24 দিন পরে। ঠিক আছে। তারপর চলে আসো যে এখানে তোমার Quarter to 9, দ্যাট মিনস 8টা 45, তাহলে মিররে কত টাইম দেখবা বলো? 3টা 15। 3টা 15, ভেরি গুড। 11টা 60 থেকে আমরা বিয়োগ করব। তারপর 9টা বাজলে ঘন্টা মিনিটে কাটা মধ্যবর্তী কোণ কত? এটা 90 ডিগ্রি হয়। তো এখানে ফর্মুলাটা কি সেটা বলো তো, ফর্মুলাটা? 11 into m minus 60 into h divided by 2. /2, এটাই ঠিক আছে। এরপর চলে আসো আমাদের ভোক্যাবের কন্টেন্ট। তোমাদের কিন্তু প্রত্যেকটা এক্সামের সাথে সাথে একটা একটা করে ভোক্যাব কন্টেন্ট থাকবে। আমাদের ফার্স্ট এক্সামে ভোক্যাব কন্টেন্ট ছিল কি? ফরেন ফ্রেজ। তো এখানে দেখো সাইনটাই মানে কি, এটা পরীক্ষা আসে প্রচুর, এটা হচ্ছে আনসার্টেইন। আনসার। আনসার্টেন তারপর আনসার্টেন। স্ট্যাটাস কো মানে কি, যে অবস্থা ছিল সেই অবস্থায় বলবৎ রাখা, তাহলে এক্সিস্টিং সিচুয়েশন উইদাউট এনি চেঞ্জ, এটা বলে স্ট্যাটাস কো। প্রিমা ফেস মানে কি বলো, এট দ্য ফার্স্ট ভিউ, প্রথম দর্শনে যেটা। পোস্থুমাস মানে হচ্ছে মৃত্যুর পরবর্তী, আফটার ডেথ, অকারিং আফটার ডেথ। বলতো মোডাস অপারেন্ডি মানে কি?
মডাস অপারেন্ডি মানে হচ্ছে মেথড অফ ওয়ার্কিং। মেথড অফ ওয়ার্ক। তারপর চলে আসো এনবি মানে কি, যে বিশেষ দ্রষ্টব্য আমরা লিখি সেটা মানে হচ্ছে এনবি, এটা হচ্ছে নোটা বেনি। তারপরে নোভিয়া রিচ মানে কি, নতুন ধ্বনি বা নিউ রিচ। তারপরে লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কি, কমন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দুইটা দুইটা ভাষা তারা একে অপরের সাথে কমিউনিকেট করার জন্য একটা থার্ড ল্যাঙ্গুয়েজ নিল, সেটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা কমন ল্যাঙ্গুয়েজ। ইম্পাসে মানে কি বলতো, ইম্পাসে মানে হচ্ছে ডেডলক deadlock। মেবি। তারপর দেখো হিভিয়াস কর্পাস মানে হচ্ছে কি বলতো, হিভিয়াস কর্পাস এটা হচ্ছে মানে এই যে ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ফান্ডামেন্টাল। প্রিজনার, বন্দীদের যে একদম মৌলিক অধিকার আছে সেটা। তারপরে ডিজুরে মানে হচ্ছে কি বলো, ডিজুরে বাই ল বা ইন ল, আইন অনুপাত। তারপর চলে আসো পুল দে সেক, এটার মানে হচ্ছে ডেড এন্ড, এটাও ডেড এন্ড মনে থাকে জানো। বন ভয়েস এটার মানে কি, উইশ এ গুড ট্রিপ, তোমার যাত্রা শুভ হোক, বন ভয়েস। তারপর দেখো এলামোড, এলামোড মানে কি, অ্যাকর্ডিং টু দি কারেন্ট ফ্যাশন, বর্তমান ফ্যাশন অনুযায়ী। হ্যাঁ। তারপর দেখো অ্যামিকাস কুরি, এটা পরীক্ষা প্রচুর আসে, এটা কি, এ ফ্রেন্ড ফ্রেন্ড অফ অফ কোর্ট, কোর্ট। আদালতের বন্ধু। তারপর বলো ব্লু চিপ, এটা মানে কি, ব্লু চিপস। স্যার এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডারেড টু বি সেফ সেফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট, যখন তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবা, যে সকল কোম্পানিতে শেয়ার ইনভেস্ট করলে, টাকা ইনভেস্ট করলে তোমার ভালো প্রফিট আসতে পারে, সেটাকেই বলে ব্লু চিপ, এগুলো দেখে তারপর করতে হয়। সো এই ছিল আর কি তোমাদের ফার্স্ট এক্সাম এলিট ব্যাচের, এবং এখানে 100টা এমসিকিউ ছিল। তো সবাই এভারেজে খুব ভালো করছো। তো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট প্ল্যান, যেটা লেকচার প্ল্যান, সেভাবে আগাবো। বাংলা লেকচার 2, ইংলিশ 2, জিকে 2, ম্যাথ 2, আইকিউ 2, দেন আবার একটা এক্সাম হবে। তো এইখানে যে কোশ্চেন গুলো ছিল কোনোটা যদি তুমি না পারো, ওই কন্টেন্টটা পুরোটাই তুমি আবার কভার করবা, ওই পুরো টপিকটা আবার কভার করবা, দেন সেভাবে করে তুমি আবার এইগুলো কোশ্চেন গুলো আবার সলভ করবা। So, এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে বলো।